আচ্ছা, আজকে আমরা রাপাপোর্টের বইয়ের এটা চ্যাপ্টার 5 চ্যাপ্টার 5 এ আমরা যেটা রাপাপোর্টের বইয়ে যেই চ্যাপ্টারটা পাবা সেটা হচ্ছে স্মল মোবাইল রেডিও প্রপাগেশন, স্মল স্কেল ফেডিং, হ্যাঁ? অ্যান্ড মাল্টিপাথ এই নামে চ্যাপ্টারটা আছে। তো এখানে আমরা স্মল স্কেল ফেডিং যেটা ডিউ টু মাল্টিপাথ প্রপাগেশন আমরা এই টপিকসটা দেখব। তো আমরা প্রিভিয়াস ক্লাসগুলো যদি একটু রিকল করি, সেখানে আমরা দেখেছিলাম যে ওয়্যারলেস বা মোবাইল প্রপাগেশনে আমরা ২ ধরনের ফেডিং পাই। একটা হচ্ছে লার্জ স্কেল ফেডিং, আরেকটা হচ্ছে স্মল স্কেল ফেডিং। সো লার্জ স্কেল ফেডিং এ আমরা যেটা বা লার্জ স্কেল প্রপাগেশন যেটা সেখানে আমাদের ডিসট্যান্স একটা ফ্যাক্টর ছিল। দ্যাট মিনস আমরা লং ডিসট্যান্স এ বা লার্জ ডিসট্যান্স এ আ সিগন্যালের যেই চেঞ্জেসটা হয় বা সিগন্যাল যেভাবে রিফ্লেকশন, ডিফ্রেকশন, স্ক্যাটার্ড ওয়েতে রিসিভার রিসিভ করে। তো ইন টার্মস অফ সেই মাল্টিপাথ প্রপাগেশন এ একটা প্রপাগেশন মডেল আমরা দাঁড় করাইছিলাম। তো সেগুলো আমরা লার্জ স্কেল প্রপাগেশন মডেলে দেখেছি। তো লার্জ স্কেল দ্যাট মিনস তার একটা লার্জ ডিসট্যান্স আছে। হ্যাঁ? লার্জ ডিসট্যান্স এর সাপেক্ষে সিগন্যালের কি ধরনের ফেড হচ্ছে বা সিগন্যালের কি ধরনের পরিবর্তন হচ্ছে সেটা আমরা লার্জ স্কেল প্রপাগেশন মডেলে দেখে আসছি। আর আমরা যদি লার্জ স্কেল প্রপাগেশন এর লার্জ স্কেল যেটা দ্যাট মিনস লং ডিসট্যান্স যেটা সেটাকে যদি আমরা ইগনোর করতে চাই, তাহলে কি করতে হবে? আমাদের শর্ট ডিসট্যান্স এ ক্যালকুলেশনটা করতে হবে। তো আমরা যদি শর্ট ডিসট্যান্স এ বা আমরা যদি টাইমে শর্ট টাইম, শর্ট ডিসট্যান্স দুটাই হচ্ছে রিলেটেড, তাই না? তো আমরা যদি শর্ট টাইম আর শর্ট ডিসট্যান্স এ সিগন্যালের যেই চেঞ্জেসটা সেটা যদি আমরা ক্যালকুলেট করতে যাই এবং যেভাবে করে ক্যালকুলেশনটা করা সেটাকে বলা হচ্ছে এবং স্মল স্কেল ফেডিং বা আমরা এভাবে বলতে পারি যেটা আমাদের এখানে আ সংজ্ঞায় আছে স্মল স্কেল ফেডিং। স্মল স্কেল ফেডিং কে শুধুমাত্র ফেডিং হিসেবেও আবার কল করা হয়। ঠিক আছে? স্মল স্কেল ফেডিং কে শুধুমাত্র ফেডিং ও বলা হয়। ঠিক আছে? তো এই ফেডিং যেটা হচ্ছে সেটা হচ্ছে যে the rapid fluctuation of received signal strength over short time intervals or travel distance. যেহেতু স্মল স্কেল সো আমরা এটাকে আইদার শর্ট টাইম ইন্টারভালে ক্যালকুলেট করতে পারি অর শর্ট ট্রাভেল ডিসট্যান্স এ আমরা এটাকে ক্যালকুলেট করতে পারি। সো শর্ট টাইম ইন্টারভাল আর শর্ট ট্রাভেল ডিসট্যান্স এ যেই সিগন্যালটা আছে সেই সিগন্যালে কি চেঞ্জেসটা হচ্ছে সেটা হতে পারে তার র‍্যাপিড ফ্লাকচুয়েশন হতে পারে সিগন্যাল স্ট্রেংথ এ। তো আমরা সিগন্যাল স্ট্রেংথ কে আ বলতে পারি হচ্ছে তার অ্যামপ্লিটিউড। ঠিক আছে? দ্যাট মিনস সিগন্যাল স্ট্রেংথ কে আমরা ইন টার্মস অফ অ্যামপ্লিটিউড হিসেবে বলতে পারি। তাহলে রিসিভার যেই সিগন্যালটাকে রিসিভ করবে শর্ট টাইম ইন্টারভালে অর ট্রাভেল ডিসট্যান্স এ, সেই ট্রাভেল ডিসট্যান্স এ সিগন্যালের স্ট্রেংথ এর অর অ্যামপ্লিটিউড এর যেই পরিবর্তনটা হবে বা ফ্লাকচুয়েশনটা হবে, সেটাকেই বলা হচ্ছে স্মল স্কেল ফেডিং অর ফেডিং। ঠিক আছে? তাহলে স্মল স্কেল ফেডিং অর সিম্পলি ফেডিং is the rapid fluctuation of the amplitude or the signal strength of a radio signal over a short time period or travel distance. ঠিক আছে? If we want to ignore large scale path loss effect, then we calculate small scale fading. তো এখানেও সেম একইভাবে যে আমাদের লার্জ স্কেলে যেভাবে করে মাল্টিপাথ প্রপাগেশন এর কারণে ফেডিং বা মাল্টিপাথ প্রপাগেশনটা আমরা অবজার্ভ করে আসছি লার্জ স্কেল প্রপাগেশন মডেল গুলোতে। এখানেও মাল্টিপাথ প্রপাগেশন একটা এফেক্ট করে। So fading is caused by interference between two or more version of the transmitted signal. তো ফেডিং এটা হয় হচ্ছে যখন রিসিভার কি বলা হচ্ছে যে 2 or more version of the transmitted signal. That means একই সিগন্যালটাই সে ডিফারেন্ট টাইমে রিসিভ করতে পারে। তাহলে 2 or more version of রিসিভ সিগনাল। সো এই যে ডিফারেন্ট টাইমে সে রিসিভ করে এই সিগন্যাল গুলো মাল্টিপাথ প্রপাগেশন হয়ে আসে। সো রিফ্লেক্টেড ওয়েতে যদি আসে তাহলে কি হচ্ছে তার
সিগন্যালের ফেজে একটা ডিফারেন্স হতে পারে, আবার সিগন্যালের অ্যামপ্লিটিউডে একটা ডিফারেন্স হতে পারে। মেইনলি অ্যামপ্লিটিউড অ্যান্ড ফেজ এই ২ টা পর্যায়েই সিগন্যালের ফ্লাকচুয়েশনটা অবজার্ভ হয়। ঠিক আছে? সো তাহলে এই ধরনের ব্যাপারটা এখানে অবজার্ভ করা যেতে পারে। অ্যামপ্লিটিউড এবং ফেজের একটা র‍্যাপিড ফ্লাকচুয়েশন আমরা মাল্টিপাথ প্রপাগেশন এর কারণে এটা অবজার্ভ করে থাকি। তো স্মল স্কেলে মাল্টিপাথ প্রপাগেশন এ রেডিও চ্যানেল যেটা হয় যে ৩ ধরনের এখানে আমরা ফিডিং ইফেক্ট অবজার্ভ করি। সেই ৩ ধরনের ইফেক্ট গুলোকে এখানে ডিসক্রাইব করা হচ্ছে। 3 মোস্ট ইম্পোর্টেন্ট ইফেক্টস। ঠিক আছে? আচ্ছা, এখানে সেকেন্ড লাইনে যেটা আছে caused by interference from multiple copies of transmitted signal arriving at receiver signal at slightly different times, যেটা আমরা অলরেডি বলে আসছি। এবং যেটা আছে মাল্টিপাথ ইন দি রেডিও চ্যানেল ক্রিয়েটস স্মল স্কেল ফেডিং এফেক্টস। এখানে আমরা 3 মোস্ট ইম্পোর্টেন্ট এফেক্টস অবজার্ভ করি। তার ভেতরে একটা হচ্ছে র‍্যাপিড চেঞ্জেস ইন সিগন্যাল স্ট্রেংথ। সো সিগন্যাল স্ট্রেংথ কে আমরা অলরেডি ডিসক্রাইব করে আসছি যে অ্যামপ্লিটিউডে সিগন্যালের অ্যামপ্লিটিউডে র‍্যাপিড চেঞ্জেসটা হয় ওভার স্মল ট্রাভেল ডিসটেন্স অর শর্ট টাইম পিরিয়ড। ঠিক আছে? তাহলে একটা এফেক্ট হচ্ছে সিগন্যালের অ্যামপ্লিটিউডে র‍্যাপিড চেঞ্জ হবে। সেকেন্ড যেটা আছে র‍্যান্ডম ফ্রিকোয়েন্সি মডুলেশন ডিউ টু varying Doppler shift on different multipath signal. Doppler shift আমরা এই লেকচারে পড়বো। Doppler shift কি বলতে কি বোঝানো হচ্ছে। তো যখন কোনো একটা ভেহিকল বা কোনো একটা রিসিভার যখন মুভিং করে, তো মুভিং এবং সেই মুভিং এর বা কোনো একটা রিসিভার যখন মুভ করে, তখন সিগন্যালের যেই ফ্রিকোয়েন্সি আছে, সেই ফ্রিকোয়েন্সি চেঞ্জেস হতে থাকে। তো সেটাই বলা হচ্ছে যে ইন শর্ট পিরিয়ডে বা শর্ট টাইম ইন্টারভালে যখন কোনো একটা মুভিং ভেহিকলের বা মুভিং রিসিভারের কোনো একটা সিগন্যালকে অবজার্ভ করা হয়, তখন সেখানে র‍্যান্ডম ফ্রিকোয়েন্সি মডুলেশন পাওয়া যায়। র‍্যান্ডম ফ্রিকোয়েন্সি দ্যাট মিনস ফ্রিকোয়েন্সি যেটা আছে সে র‍্যান্ডমলি চেঞ্জ হচ্ছে। মডুলেশন বলতে সেটাকে বোঝানো হচ্ছে। এবং এই ব্যাপারটাকে আমরা ডপলার শিফট দিয়ে বা ডপলার ইফেক্ট দিয়ে অবজার্ভ করি। ঠিক আছে? সেটা আমরা পরে ডিসকাস করব ইন ডিটেইলস। তাহলে একটা চেঞ্জ হচ্ছে সিগন্যালের অ্যামপ্লিটিউডে, আরেকটা হচ্ছে ফ্রিকোয়েন্সি র‍্যান্ডম ফ্রিকোয়েন্সি চেঞ্জ হচ্ছে, আরেকটা হচ্ছে টাইমের একটা ভেরিয়েশন পাচ্ছি আমরা। ঠিক আছে? So that means different time time dispersion equals caused by multipath propagation delays. So different time এ আমরা সেম ভার্সন অফ কপিটা রিসিভ করছি। So in that case আমাদের যে আমরা প্রিভিয়াস লেকচার গুলোতে পড়ে আসছিলাম ইন্টার সিম্বল ইন্টারফারেন্স এই প্রবলেমটা হয়। আইএসআই যেটা ইন্টার সিম্বল ইন্টারফারেন্স। ঠিক আছে? তো এই ইন্টার সিম্বল ইন্টারফারেন্সটা আমরা এখানে অবজার্ভ করতে পারি। তাহলে এই মাল্টিপাথ প্রপাগেশন এর কারণে স্মল স্কেল ফেডিংটা হচ্ছে অ্যান্ড স্মল স্কেল ফেডিং এ মোস্ট ইম্পোর্টেন্ট 3 আমরা ইফেক্ট অবজার্ভ করি। একটা হচ্ছে র‍্যাপিড চেঞ্জেস ইন সিগন্যাল স্ট্রেংথ, র‍্যান্ডম ফ্রিকোয়েন্সি মডুলেশন অ্যান্ড হচ্ছে টাইম ডিসপারশন। ঠিক আছে? এই ৩ টা চেঞ্জেস আমরা স্মল স্কেল ফেডিং এ অবজার্ভ করি। নেক্সট যেটা আছে যে কিছু কি ফ্যাক্টরস গুলো আছে, যে ফ্যাক্টরস গুলো ইনফ্লুয়েন্স করে স্মল স্কেল ফেডিং এর, সেগুলো আমরা এখানে দেখব। মেনি ফিজিক্যাল ফ্যাক্টরস ইন দি রেডিও প্রপাগেশন চ্যানেল ইনফ্লুয়েন্স স্মল স্কেল ফেডিং। মেনি ফিজিক্যাল ফ্যাক্টরস ইন দি রেডিও প্রপাগেশন চ্যানেল দ্যাট মিনস যখন ট্রান্সমিটার এবং রিসিভার মুভ করে বা আমরা যদি একটা আরবান এরিয়া চিন্তা করি, সেখানে অনেক ধরনের ফিজিক্যাল ফ্যাক্টর ডিফারেন্ট টাইপ অফ অবজেক্ট থাকে, যার কারণে মাল্টিপাথ প্রপাগেশনটা হয়ে থাকে। তো সেই সমস্ত জিনিসগুলো ইনফ্লুয়েন্স করে স্মল স্কেল ফেডিং এর জন্য। আর আমরা বলতে পারি এই যে সিগন্যালের যেই স্ট্রেংথ এর ফ্লাকচুয়েশনটা হচ্ছে বা র‍্যান্ডম ফ্রিকোয়েন্সি মডুলেশন হচ্ছে বা টাইম ডিসপারশনটা হচ্ছে, সো এই ব্যাপারগুলো অনেক ফিজিক্যাল ফ্যাক্টরস গুলো আছে রেডিও প্রপাগেশন চ্যানেলে, যাদের কারণে স্মল স্কেল ফেডিংটা হয়ে থাকে। সো এই ধরনের ফ্যাক্টরস গুলো কি? তার ভেতরে একটা হচ্ছে মাল্টিপাথ প্রপাগেশন। অলরেডি আমরা এটা ডিসকাস করেছি যে মাল্টিপাথ প্রপাগেশন। ঠিক আছে? তো দ্যাট মিনস আমাদের যে আরবান এরিয়াতে সেখানে ম্যাক্সিমাম অবজেক্ট গুলো মোবাইলের যে এন্টিনা থাকে তার চাইতে বড় থাকে। ঠিক আছে? ম্যাক্সিমাম অবজেক্ট গুলো মোবাইলের যে অ্যান্টেনা থাকে
সেগুলোর চাইতে বড় থাকে। সো আমরা ইন দ্যাট কেস যেটা পাই যে লাইন অফ সাইট এর সাথে, সাথে রিফ্লেক্টেড সিগন্যাল রিসিভ করি। সো যদি এই স্মল এই রিফ্লেক্টেড সিগন্যাল গুলো শর্ট টাইম ইন্টারভাল এ বা শর্ট ডিসট্যান্স এ যদি আমরা রিসিভ করি তাহলে তাদের সিগন্যাল স্ট্রেংথ এর একটা ফ্লাকচুয়েশন হয়। দ্যাট মিনস তাদের অ্যামপ্লিটিউড তে একটা ফ্লাকচুয়েশন আমরা অবজার্ভ করি। তো তাহলে মাল্টিপাথ প্রপাগেশন একটা ইম্পোর্টেন্ট ফ্যাক্টর এই স্মল স্কেল ফেডিং এর জন্য। তাহলে এখানে যেটা বলা হচ্ছে the presence of reflecting objects and scatters in the space between transmitter and receiver creates a constantly changing channel environment, causes the signal at receiver to fade or distorted. সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে স্পিড অফ মোবাইল। ঠিক আছে? এই যেটা হচ্ছে ডপলার ইফেক্ট বা ডপলার শিফট যেটাকে বলা হচ্ছে। ঠিক আছে? তো স্পিড অফ মোবাইল যেটা বলা হচ্ছে সেটা এখানে কি যে রিলেটিভ মোশন বিটুইন বেজ স্টেশন অ্যান্ড মোবাইল কজেস র্যান্ডম ফ্রিকোয়েন্সি মডুলেশন ডিউ টু ডপলার শিফট। ঠিক আছে? তো ডপলার শিফট বা ডপলার ইফেক্ট যেটা আছে সেটার কারণে যে ফ্রিকোয়েন্সি যেটা আছে আমরা র্যান্ডম চেঞ্জেস হতে থাকে। ঠিক আছে? তো সেই র্যান্ডম চেঞ্জেসটাই যেটা হয় যে এই স্মল স্কেল ফেডিং ক্রিয়েট করে। তাহলে ডিফারেন্ট মাল্টিপাথ কম্পোনেন্টস মে হ্যাভ ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি শিফট। ঠিক আছে? তাহলে যে এখানে আমরা যেটা বলছি যে স্পিড অফ দি মোবাইল দ্যাট মিনস আমাদের যেই আ আ মোবাইল আছে বা যে আমাদের যে রিসিভারটা আছে সেই রিসিভারটা যদি হাই স্পিডে মুভ করে সেক্ষেত্রে তাদের ফ্রিকোয়েন্সি randomly চেঞ্জ হতে থাকে বা তার যে রিসিভ সিগন্যাল সে যেটাকে রিসিভ করে অরিজিনাল যেটাকে রিসিভ করা দরকার ছিল সেখান থেকে তার ফ্রিকোয়েন্সি randomly চেঞ্জ হতে থাকে। ঠিক আছে? তো যদি ফর এক্সাম্পল আমাদের ট্রান্সমিটারটা বা রিসিভার যদি ট্রান্সমিটারের দিকে টুয়ার্ডস দি ট্রান্সমিটার মুভ করে তাহলে সেটা হচ্ছে পজিটিভ। আর যদি আমাদের ট্রান্সমিটার থেকে রিসিভার আ মুভ করে উল্টো দিকে, ঠিক আছে? বা আমরা যদি অ্যাওয়ে ফ্রম বলি, অ্যাওয়ে ফ্রম দি বেস স্টেশন তাহলে সেটা নেগেটিভ হিসেবে কাউন্ট করা হয়। ডপলার শিফটকে নেগেটিভ হিসেবে কাউন্ট করা হয়। ঠিক আছে? যদি রিসিভার বেস স্টেশনের টুয়ার্ডস দি বেস স্টেশন মুভ করে সেটা হচ্ছে পজিটিভ। আর যদি উল্টো সাইডে মুভ করে ফ্রম দি বেস স্টেশন তাহলে সেটা হচ্ছে নেগেটিভ হিসেবে কাউন্ট হয়। তো মোবাইল ইউনিট বা রিসিভার একটা ফ্যাক্টর হিসেবে রিসিভার স্পিড অফ দি মোবাইল বা রিসিভার মুভমেন্ট একটা ফ্যাক্টর হিসেবে এখানে কাজ করছে। যে ফ্যাক্টরটা কি করে সেটা হচ্ছে র‍্যান্ডম ফ্রিকোয়েন্সিকে মডুলেট করে। ঠিক আছে? তো যদি সে ট্রান্সমিটারের দিকে মুভ করে তাহলে সেই এই মডুলেট বা ডপলার শিফট যেই চেঞ্জেসটা হয় সেটা পজিটিভ হিসেবে আসে। আর সে যদি ব্যাকওয়ার্ড মুভ করে তাহলে সেটা নেগেটিভ হিসেবে আসে। ঠিক আছে? সো এই স্পিড অফ দি মোবাইল একটা ফ্যাক্টর স্মল স্কেল ফেডিং এর জন্য। থার্ড হচ্ছে স্পিড অফ সারাউন্ডিং অবজেক্টস। আমরা যদি দেখি যে আমাদের রিফ্লেকশন শুধুমাত্র স্টেশনারি অবজেক্টের জন্যই হয় না। আমাদের আরবান এরিয়াতে অনেক অবজেক্ট থাকে যেগুলো মুভ করে। ফর এক্সাম্পল আমি যদি এমন একটা আ অবজেক্ট চিন্তা করি, মানে কোন একটা ভেহিকল যদি চিন্তা করি, সেখানেও আমার সিগন্যাল রিফ্লেক্ট হতে পারে। ফর এক্সাম্পল আমি স্টেশনারি আছি, রিসিভার স্টেশনারি আছি। বাট আশপাশ দিয়ে অনেক অবজেক্ট আছে, ফর এক্সাম্পল ভেহিকল আছে যারা মুভ করছে। তো সিগন্যাল গুলো সেগুলো থেকে রিফ্লেক্ট হতে পারে অর স্ক্যাটার্ড হতে পারে, তাই না? তাহলে সেই অবজেক্ট গুলোও একটা ফ্যাক্টর হিসেবে স্পিড অফ সারাউন্ডিং অবজেক্ট ওই অবজেক্ট গুলোর যে স্পিডে মুভ করে সেগুলোও একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে। সেটা এখানে বলা হচ্ছে স্পিড অফ সারাউন্ডিং অবজেক্ট। ঠিক আছে? তো এখানে যেটা বলা আছে যদি আ যে এখানে বলা হচ্ছে যে if the speed of surrounding objects is greater than mobile, the fading is dominated by those objects. কি বলা হচ্ছে if the speed of surrounding objects যেই অবজেক্টস গুলো যে স্পিডে মুভ করছে যদি তাদের স্পিডটা গ্রেটার দ্যান দি মোবাইল আমার যেই রিসিভার আছে সে যে মুভ করছে তার চাইতে যদি বড় হয়
the fading is dominated by those objects. So ওই অবজেক্ট গুলোই ফেডিং কে ডোমিনেট করে। দ্যাট মিন্স ওই অবজেক্ট গুলো ফেডিং ক্রিয়েট করে। ওই অবজেক্ট গুলোর জন্য ফেডিং ক্রিয়েট হয়। ঠিক আছে? আর যদি if the surrounding objects are slower than the mobile, then their effect can be ignored. আর যদি অবজেক্ট গুলোর যে স্পিড আমাদের রিসিভারের যেই মুভমেন্ট আছে বা যে স্পিড আছে তার চাইতে কম হয়, তাহলে আমাদের সেই অবজেক্ট গুলো ফেডিং এর জন্য কোনো ফ্যাক্টর হিসেবে কাজ করে না। তখন যেটা হয় সেটা হচ্ছে এই যে স্পিড অফ মোবাইল, তখন হয় এই ডপলার শিফটিং। যদি স্পিড অফ সারাউন্ডিং অবজেক্টস এর বা আমাদের যে সারাউন্ডিং অবজেক্টস এর তার স্পিড যদি আমাদের যে রিসিভারের স্পিডের চাইতে বেশি হয়, তাহলে সেই অবজেক্ট গুলো ফেডিং এর জন্য ফ্যাক্টর হিসেবে কাজ করে। আর যদি কম হয়, সেক্ষেত্রে ওই অবজেক্ট গুলো ফেডিং এর কোনো ফ্যাক্টর হিসেবে কাজ করে না। তখন যেটা হয় সেটা হচ্ছে এই ডপলার শিফটিং হয়। ঠিক আছে? তখন স্পিড অফ মোবাইল এই ক্রাইটেরিয়াতে চলে আসে। ঠিক আছে? 4th নাম্বার যেটা আছে সেটা হচ্ছে the transmission bandwidth of the signal. আচ্ছা, আমাদের যেই সিগন্যালকে ট্রান্সমিট করি বা আমাদের ট্রান্সমিশনের একটা ব্যান্ডউইথ থাকে। যদি সেই ট্রান্সমিশন সিগন্যাল ব্যান্ডউইথ চ্যানেলের একটা ব্যান্ডউইথ থাকে, সেই চ্যানেলের ব্যান্ডউইথের চাইতে বেশি হয়, তাহলে সিগন্যাল কি হবে? ডিস্টর্টেড হবে। সেটা এখানে বলা হচ্ছে যে আমাদের যেই ট্রান্সমিশন ব্যান্ডউইথ, সেই ব্যান্ডউইথ যদি চ্যানেল ব্যান্ডউইথের চাইতে বড় হয়, তাহলে আমাদের সিগন্যালটা ডিস্টর্টেড হবে। ঠিক আছে? সো তাহলে ট্রান্সমিশন ব্যান্ডউইথ একটা ফ্যাক্টর হিসেবে কাজ করছে স্মল স্কেল ফেডিং এর। এই ব্যাপারটাকে ডিসক্রাইব করা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ব্যান্ডউইথ নেওয়া হচ্ছে, যেটাকে বলা হচ্ছে কোহেরেন্স ব্যান্ডউইথ। ঠিক আছে? তো এখানে বলা হচ্ছে সেটাই যে ডিপেন্ডিং অন দি রিলেশন বিটুইন দি সিগন্যাল ব্যান্ডউইথ বা ট্রান্সমিশন ব্যান্ডউইথ and the coherence bandwidth of the channel, the signal is either distorted or faded. ঠিক আছে? তাহলে আমাদের ২ ধরনের ব্যাপারটা হচ্ছে। একটা হচ্ছে যে যদি যে ট্রান্সমিশন ব্যান্ডউইথ যদি সিগন্যালের গ্রেটার দ্যান যদি চ্যানেল ব্যান্ডউইথ এর চাইতে হয়, তাহলে সিগন্যালটা ডিস্টর্টেড হবে। ঠিক আছে? আর যদি ট্রান্সমিটেড ব্যান্ডউইথ সিগন্যাল যদি চ্যানেল ব্যান্ডউইথ এর চাইতে কম হয়, তাহলে ফেডিং হওয়ার চান্সেসটা থাকে। ঠিক আছে? দ্যাট মিনস র‍্যাপিড ফ্লাকচুয়েশন হওয়ার চান্সেসটা থাকে। সো সেটা এখানে বলা হচ্ছে। এবং এটাকে চ্যানেল ব্যান্ডউইথকে একটা স্ট্যান্ডার্ড ব্যান্ডউইথ দিয়ে ডিসক্রাইব করা হয়েছে, যেটাকে বলা হচ্ছে কোহেরেন্স ব্যান্ডউইথ। সো আমরা বলতে পারি কোহেরেন্স ব্যান্ডউইথ ইজ the range of frequency that are allowed to pass through the channel without distortion. ঠিক আছে? So coherence bandwidth is the range of frequency that are allowed to pass through the channel without distortion. That are allowed কি সিগন্যালকে that are allowed signal to pass through the channel without distortion. তো তাহলে coherence bandwidth একটা ব্যান্ডউইথ স্ট্যান্ডার্ড ব্যান্ডউইথ ডিফাইন করা হয়েছে। এখন বলা হচ্ছে যে if the signal bandwidth বা transmission bandwidth of the signal is greater than coherence bandwidth, it creates distortion. And if the signal bandwidth is smaller than the coherence bandwidth, it creates small scale fading. ঠিক আছে? এটা অ্যাকচুয়ালি ইন জেনারেল সেন্সে যদি আমরা চিন্তা করি যে ট্রান্সমিশন ব্যান্ডউইথ যদি চ্যানেল ব্যান্ডউইথের চাইতে বড় হয়, অবভিয়াসলি সিগন্যালটা ডিস্টর্টেড হয়। বিকজ আমার দরজার সাইজ যেটা আছে তার চাইতে যদি মানুষের সাইজ বড় হয়, দরজা হচ্ছে ৬ ফিটের, মানুষ যদি বা দরজা হচ্ছে ৫ ফিটের, মানুষ যদি ৬ ফিটের হয়, তাহলে কি ১ ফিট তার কাটা হয়ে যাবে। দ্যাট মিনস আমার সিগন্যাল ডিস্টর্টেড হবে। ঠিক আছে? দরজা হচ্ছে ৬ ফিটের, মানুষ হচ্ছে ৪ ফিটের। তো এখানে ফেডিং হওয়ার চান্সেসটা থাকতে পারে। কিভাবে? ডিফারেন্ট ফ্যাক্টরের কারণে তার সিগন্যালের অ্যামপ্লিটিউড ফ্লাকচুয়েট করতে পারে। সো এখানে আমার কখনো আ আ ছ আমার দরজা যদি হয় ৬ ফিটের, ৬ ফিটের একটা অ্যামপ্লিটিউড এর সিগন্যাল পাওয়া যেতে পারে। কখনো ৫ ফিটের একটা অ্যামপ্লিটিউড এর সিগন্যাল পাওয়া যেতে পারে, এই ধরনের। তো সেখানে ফেডিং হওয়ার চান্সেসটা আছে। আর যদি সিগন্যাল ব্যান্ডউইথটা বড় হয়,
কোহেরেন্স ব্যান্ডউইথের চাইতে বা চ্যানেল ব্যান্ডউইথের চাইতে, তাহলে সেক্ষেত্রে কি আমার সিগন্যালটা ডিস্টর্টেড হয়ে যাচ্ছে, তাই না? তো সেটাই এখানে ডিসক্রাইব করা হচ্ছে। তাহলে আমাদের এখানে আমরা মোটামুটি ৪ টা ফ্যাক্টর অবজার্ভ করছি, যেই ফ্যাক্টর গুলো আমাদেরকে স্মল স্কেল প্যাডিংস এর ফ্যাক্টর হিসেবে কাজ করে। তার ভিতরে আমরা ডিসক্রাইব করলাম একটা মাল্টিপাথ প্রপাগেশন, সেকেন্ড হচ্ছে স্পিড অফ দি মোবাইল, দ্যাট মিনস আমার মোবাইল যদি মুভ করে বা রিসিভার যদি মুভ করে সেটা একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে। থার্ড হচ্ছে স্পিড অফ সারাউন্ডিং অবজেক্টস, নট অনলি রিসিভার মুভ করে, সারাউন্ডিং অবজেক্টসও মুভ করে, এন্ড দ্যাট কেস সেগুলো একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে। কখন ফ্যাক্টর হিসেবে কাজ করবে সেটা ডিসক্রাইব করা হলো। অ্যান্ড ট্রান্সমিশন ব্যান্ডউইথ অফ দি সিগন্যাল একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে, যেটা আমরা কোহেরেন্স ব্যান্ডউইথের সাপেক্ষে ডিসক্রাইব করলাম। ঠিক আছে? এখন যেটা আছে আমাদের যে স্পিড অফ দি মোবাইল, যদি আমাদের রিসিভারের যে স্পিড আছে এবং রিসিভার যদি হাই স্পিডে মুভ করে সেক্ষেত্রে আমাদের র্যান্ডম ফ্রিকোয়েন্সি মডুলেশন হয়, এবং এই ব্যাপারটাকে ডপলার শিফট দিয়ে ডিসক্রাইব করা হয়েছে বা এই ব্যাপারটাকে ডপলার এফেক্ট বলা হচ্ছে। তো সেই টার্মসটা আমরা এখানে এখন ডিসক্রাইব করব। তাহলে যেটা হচ্ছে এখানে ডপলার ইফেক্ট ও ডপলার শিফট বলতে যেটা বোঝানো হচ্ছে যে when a transmitter or a receiver is moving, যখন either transmitter or receiver মুভ করতে পারে, the frequency of the received signal changes, যে ফ্রিকোয়েন্সিটা রিসিভার রিসিভ করবে সেটা চেঞ্জ হবে। আইদার ট্রান্সমিটার মুভ করতে পারে, ডপলার ইফেক্ট বলা হচ্ছে, অর রিসিভার মুভ করতে পারে। ঠিক আছে? তো যেই ফ্রিকোয়েন্সিটা রিসিভার রিসিভ করবে অরিজিনাল ফ্রিকোয়েন্সি থেকে সেটা ডিফারেন্ট হবে, চেঞ্জেস হবে। সো ইট ইজ ডিফারেন্ট দ্যান দি ফ্রিকোয়েন্সি অফ ট্রান্সমিশন, সেটা বলা হচ্ছে। সো দিস ইজ কল্ড ডপলার এফেক্ট, এটাকেই বলা হচ্ছে ডপলার এফেক্ট। আর এই যে ফ্রিকোয়েন্সি চেঞ্জ হচ্ছে, দি চেঞ্জ ইন ফ্রিকোয়েন্সি ইজ কল্ড ডপলার শিফট। ঠিক আছে? সো তাহলে কি হচ্ছে, when a transmitter or receiver is moving, the frequency of the received signal changes, it is different than the frequency of transmission, this is called Doppler effect। আর হচ্ছে the change in frequency is called Doppler shift। তো সেম একই ভাবে আমরা এটা আগে ডিসক্রাইব করে আসছিলাম। Doppler shift পজিটিভ হবে কখন, if the mobile is moving towards the direction of arrival of the signal, আর or if the mobile is moving towards the base station, বা if the mobile is moving towards the direction of the base station। and the Doppler shift negative হবে কখন, if the mobile is moving away from the direction of arrival of the signal, or if the mobile is moving away from the direction of the base station, or if the mobile is moving away from the base station। তো সেক্ষেত্রে Doppler shift নেগেটিভ হবে। তো Doppler shift এর একটা আছে, ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন আছে যেটা এখানে ডিসক্রাইব করা হচ্ছে। ঠিক আছে? তো এখানে যেটা ডিসক্রাইব করা হচ্ছে এই পিকচারে যদি আমরা দেখি, আমাদের এখানে এস হচ্ছে ট্রান্সমিটার, সরি এই এস হচ্ছে আমাদের ট্রান্সমিটার, অ্যান্ড ফর এক্সাম্পল আমাদের একটা ভেহিকেল আছে বা আমাদের মোবাইল ইউনিটটা একটা ভেহিকেলে আছে যেটা কিনা মুভ করছে। সো আমরা বলতে পারি যে মোবাইল যেই রিসিভারটা আছে সেটা মুভিং করছে কনস্ট্যান্ট ভেলোসিটি ভি তে। সে একটা কনস্ট্যান্ট ভেলোসিটি ভি তে সে মুভ করছে। কোথা থেকে? ফ্রম এক্স পয়েন্ট থেকে ওয়াই পয়েন্টে। তার ডিস্টেন্স হচ্ছে ডি। তাদের ভেতরে যেই ডিসটেন্স সেটা হচ্ছে ডি। তাহলে এস হচ্ছে আমাদের সোর্স বা ট্রান্সমিটার। আমাদের মোবাইল ইউনিট যেটা আছে সেটা মুভ করছে, অ্যান্ড সেটা মুভ করছে একটা কনস্ট্যান্ট ভেলোসিটি ভি তে, অ্যান্ড সে মুভ করছে পয়েন্ট এক্স থেকে পয়েন্ট ওয়াই তে ডি ডিস্টেন্সে। ঠিক আছে? তাহলে এক্স থেকে ওয়াই এ ডি ডিস্টেন্সে সে মুভ করছে। তাহলে এই যে আমাদের এই এক্স থেকে ওয়াই তে মুভ করছে, এন্ড সেখানে আমাদের এই ডপলার এফেক্টটা অবজার্ভ হচ্ছে। সো কি ডপলার শিফটটা হচ্ছে তার একটা ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন এখানে দেওয়া হবে। ঠিক আছে? আচ্ছা, এখন যেটা আছে ওদের পাথ ডিফারেন্সটা এখন আমরা বের করব। যেহেতু আমাদের এই এক্স এবং ওয়াই, আমাদের ভেহিকলটা হাই স্পিডে মুভিং করছে, সেক্ষেত্রে এক্স এবং ওয়াই এর যে পাথ ডিফারেন্স সেটা আমাদের খুবই ছোট হবে। এই কারণে আমরা এটাকে ডেল্টা দিয়ে রিপ্রেজেন্ট করছি, ডেল্টা এল।
বিকজ আমরা যেহেতু স্মল স্কেল ফেডিং কনসিডার করছি, আমরা শর্ট ডিস্টেন্সে নিচ্ছি, দ্যাট মিনস খুবই স্মল ডিস্টেন্সে আমরা ক্যালকুলেট করছি। এই কারণে আমাদের এক্স এবং ওয়াই এর যে পাথ ডিফারেন্স, এটাকে আমরা ডেল্টা এল দিয়ে রিপ্রেজেন্ট করছি। ঠিক আছে, তাহলে আমাদের ডি হচ্ছে ডিস্টেন্স এক্স এবং ওয়াই এর, সেটা এখানে বলা হচ্ছে ডি ইকুয়াল টু হচ্ছে এক্স ওয়াই। এখানে শুধু ম্যাগনিটিউডটাকে নেওয়া হয়েছে, এই কারণে আমরা এই ধরনের ইসে রিপ্রেজেন্ট করছি। ঠিক আছে, ডি হচ্ছে এক্স এবং এক্স ওয়াই, ডি হচ্ছে এক্স ওয়াই, এবং এদের তাহলে এদের ভিতরে আমরা যদি ডিফারেন্সটা বের করি, পাথ ডিফারেন্স, সেটা হবে ডেল্টা এল। যেহেতু আমরা স্মল, এটা হচ্ছে স্মল পাথ ডিফারেন্স, এই কারণে এটাকে ডেল্টা দিয়ে মেনশন করা হয়েছে। ডেল্টা এল ইকুয়াল টু হবে কি, এই এস এক্স মাইনাস হচ্ছে এস ওয়াই। ঠিক আছে, তাহলে যেটা আসে যে ডিফারেন্স ইন পাথ লেন্থ ট্রাভেলড বাই দি ওয়েভ ফ্রম সোর্স এক্স টু দি মোবাইল অ্যাট পয়েন্ট এক্স অ্যান্ড ওয়াই ইজ ডেল্টা এল ইকুয়াল টু এস এক্স মাইনাস হচ্ছে এস ওয়াই। এটা ইকুয়াল টু লেখা হচ্ছে ডি কস থিটা। এটা ইকুয়াল টু লেখা হচ্ছে ডি কস থিটা। কিভাবে লেখা হচ্ছে, আমরা এটাকে একটা ট্রায়াঙ্গেল চিন্তা করতে পারি। সেই ট্রায়াঙ্গেলের, আমরা এটাকে যদি একটা ট্রায়াঙ্গেল চিন্তা করি, সেই ট্রায়াঙ্গেলের ডেল্টা এল হচ্ছে তার ভূমি, হ্যাঁ, ডি হচ্ছে, ডি কে আমরা চিন্তা করতে পারি আমরা এখানে অতিভুজ হিসেবে। তাহলে আমাদের যেই এটাকে থিতাটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি কস দিয়ে, কোসাইন ফর্মুলা দিয়ে আমরা এটাকে রিপ্রেজেন্ট করতে পারি। সেটা হচ্ছে কি, ভূমি বাই অতিভুজ। ঠিক আছে, তাহলে এটাকে আমরা ধরছি হচ্ছে ভূমি হিসেবে, আর এটাকে আমরা ধরছি হচ্ছে অতিভুজ হিসেবে। ঠিক আছে, তো সেটা যদি হয়, আর আমরা এটাকে এটাকে আমরা 90 ডিগ্রি হিসেবে চিন্তা করছি, হ্যাঁ, এটাকে আমরা 90 ডিগ্রি। তাহলে এই যে থিতাটা আছে, সেই থিতা আমরা ডিসক্রাইব করতে পারি, যেহেতু আমাদের এখানে ভূমি আছে, অতিভুজ আছে, সেক্ষেত্রে আমরা কোসাইন ফর্মুলা দিয়ে এটাকে রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে কি আসছে আমাদের এখানে, তাহলে আমাদের কস থিটা ইকুয়াল টু হচ্ছে ভূমি বাই অতিভুজ ইকুয়াল টু হচ্ছে ডেল্টা এল বাই ডি, ডেল্টা এল বাই ডি। ঠিক আছে, ডেল্টা এল বাই ডি ইকুয়াল টু কস থিটা লেখা যায়, অথবা ডেল্টা এল ইকুয়াল টু ডি কস থিটা, এটা লেখা যায়। আচ্ছা, এখন ডি হচ্ছে ডিস্টেন্স। আমরা যেটা দেখে আসছি যে ডেল্টা টি কে, বা আমরা ডেল্টা টি যেটা আছে সেটাকে আমরা ডিসক্রাইব করতে পারি কি, ডিস্টেন্স বাই স্পিড দিয়ে। ঠিক আছে, ডিস্টেন্স বাই স্পিড দিয়ে আমরা ডেল্টা টি কে ডিসক্রাইব করি। ঠিক একইভাবে এখানে আমরা তাহলে ওই ফর্মুলা থেকে ডির একটা ভ্যালু পাই, ডিস্টেন্স ইকুয়াল টু হচ্ছে ডিস্টেন্স ইকুয়াল টু হচ্ছে স্পিড ইনটু, স্পিড হচ্ছে এখানে ভি ইনটু হচ্ছে ডেল্টা টি। বুঝতে পারছি কিনা, আমরা অলরেডি আগেও এটা করে আসছি যে টাইম ডিলে যেটা ডেল্টা টি, হ্যাঁ, ইকুয়াল টু আমরা লিখি হচ্ছে প্রপাগেশন ডিলে, যেটা প্রপাগেশন ডিলেটা হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড। ঠিক আছে, সো এখানে স্পিড হচ্ছে কি ভি, সে ভি ভেলোসিটিতে মুভ করছে, তাহলে উপরে যাবে হচ্ছে আমার ডি, নিচে থাকবে হচ্ছে ডেল্টা টি। ঠিক আছে, তাহলে সেটা, বা আমরা এটা ডি ইকুয়াল টু লিখতে পারি হচ্ছে ভি ডেল্টা টি, তাই না? আমাদের ডেল্টা টি ইকুয়াল টু হচ্ছে ডি বাই ভি, তাহলে ডি ইকুয়াল টু হবে ভি ইন্টু ডেল্টা টি, সেটা এখানে চলে আসছে, ডেল্টা এল ইকুয়াল টু ভি ইন্টু ডেল্টা টি কস থিটা। ঠিক আছে, তো এটা আমাদের এই তার পাথ ডিফারেন্স, সেটা বের করলাম। এখন আমরা ফেজ ডিফারেন্সটা বের করব। তো ফেজ ডিফারেন্স সেম একইভাবে ডেল্টা ফাই, যেহেতু স্মল ফেজ ডিফারেন্স, তো আমরা ডেল্টা ফাই ইকুয়াল টু লিখি হচ্ছে কি ওমেগা ডেল্টা টি, আগের মতো আমরা লার্জ স্কেল প্রপাগেশন মডেল যেভাবে করে আসছি, সেটা হচ্ছে ডেল্টা ফাই ইকুয়াল টু ওমেগা ডেল্টা টি। ওমেগা কে রিপ্রেজেন্ট করতে পারি 2 পাই এফ দিয়ে, আর ডেল্টা টি হচ্ছে ডেল্টা এল বাই আমাদের এখানে স্পিড হচ্ছে কি ভি, সেই ভিটা এখানে চলে আসবে, বা আমরা এখানে এই যেটা আছে সেটা হচ্ছে ডেল্টা টি, এখানে আমরা সি দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, সেই সিটা এখানে চলে আসবে। ঠিক আছে, তাহলে টোয়াইস পাই এফ ইন উপরে হবে ডেল্টা এল ডিভাইডেড বাই সি কে আমরা যদি ভাঙাই, সেটা পাই হচ্ছে ল্যামডা এফ। ঠিক আছে, তাহলে এফ এফ যদি কাটাকাটি চলে যায়, তাহলে আমরা পাই হচ্ছে টোয়াইস পাই ডেল্টা এল ডিভাইডেড বাই ল্যামডা। ডেল্টা এল হচ্ছে কি ভি ডেল্টা টি কস থিটা, তাহলে ডেল্টা ফাই ইকুয়াল টু হচ্ছে টোয়াইস পাই এফ ডেল্টা টি।
ঠিক আছে? সেটা আমরা এখান থেকে সরি টুয়াইস পাই ভি ডেল্টা টি ডিভাইডেড বাই ল্যামডা কস থিটা। এটা এখান থেকে পাওয়া যাচ্ছে। তো আমরা কিভাবে করে ডেল্টা ফাই থেকে এই ভ্যালুটায় আসলাম সেটা আমি ডিসক্রাইব করছি। আমরা জানি ডেল্টা ফাই ইকুয়াল টু হচ্ছে ওমেগা ডেল্টা টি। ওমেগাকে বলা রিপ্রেজেন্ট করা হয় টুয়াইস পাই এফ দিয়ে, আর ডেল্টা টি কে আমরা লিখতে পারি ডেল্টা এল বাই সি। সি ইকুয়াল টু হচ্ছে ল্যামডা এফ। ঠিক আছে? তাহলে এফ এফ কাটা চলে যায়, থাকে হচ্ছে টুয়াইস পাই বাই ল্যামডা ডেল্টা এল। ডেল্টা এল ইকুয়াল টু হচ্ছে ভি ডেল্টা টি কস থিটা। তাহলে আমরা এটাকে বাসায় বসালে কি পাই? টুয়াইস পাই বাই ল্যামডা ইন্টু ভি ডেল্টা টি কস থিটা, যেটাই হচ্ছে এই ভ্যালুটা। ঠিক আছে? তাহলে আমরা এইটা পেলাম। নেক্সট হচ্ছে ডপলার শিফট এফ ডি রিপ্রেজেন্ট করা হয়। দ্যাট মিনস ফ্রিকোয়েন্সি চেঞ্জেস যেটা, সেই ডপলার শিফটটা আমরা বের করব। সেখানে এফ ডি ইকুয়াল টু এই ফর্মুলাটা আসছে। কিভাবে আসছে সেটা সেম এগেইন আমরা ওই ডেল্টা ফাই এর ইকুয়েশন দিয়ে যদি যাই, তাহলে আমরা এখানে এভাবে ডিসক্রাইব করতে পারি। ডেল্টা ফাই কে আমরা লিখতে পারি টুয়াইস পাই এফ ডেল্টা টি। ডেল্টা ফাই ইকুয়াল টু আমরা আগেই বলে আসছি কি ওমেগা ডেল্টা টি। তাহলে এটাকে কিভাবে লিখতে পারি? টুয়াইস পাই এফ ডেল্টা টি। ঠিক আছে? এই এফটা হচ্ছে এফ ডি। এই এফটাই হচ্ছে এফ ডি। ঠিক আছে? তাহলে ডেল্টা ফাই ডিভাইডেড বাই আমরা ওই ডেল্টা টি যেটা আছে সেটাকে যদি এই পাশে নিয়ে আসি, তাহলে ডেল্টা ফাই বাই ডেল্টা টি হয়। আর টুয়াইস পাইকেও যদি এই পাশে নিয়ে আসি তাহলে ইনটু হয় 1 বাই টুয়াইস পাই ইকুয়াল টু এফ ডি। ঠিক আছে? দ্যাট মিনস আমাদের এখানে যে ডেল্টা ফাই আছে সেটাকে আবার আমরা লিখতে পারি হচ্ছে ওমেগা ডেল্টা টি। ওমেগা হচ্ছে টুয়াইস পাই এফ ডেল্টা টি। এখান থেকে এফ টাকে বের করে নিয়ে আসবো। সেই এফটা হচ্ছে আমাদের ডপলার শিফট এফ ডি। তাহলে যে ফর্মুলাটা পাওয়া যায় সেটা পাবো হচ্ছে ভি বাই ডেল্টা কস থিটা। ঠিক আছে? তাহলে এই ডেল্টা ফাই দিয়ে আমরা এটাকে বের করে আনছি। ঠিক আছে? ওমেগার যেটা পাবো সেটা হচ্ছে টুয়াইস পাই এফ, ওটা হচ্ছে এফডি। ওটাকে এফডি দিয়ে রিপ্রেজেন্ট, যে এফটা পাবো সেটা হচ্ছে এফডি। সেটাকে এই কন্ডিশনে নিয়ে আসবা। ঠিক আছে? সো এটা বাসায় একটু এক্সপ্লোর করে দেখবা। ঠিক আছে? যদি প্রবলেম হয় সেটা আমাকে জিজ্ঞেস করবা নেক্সট ক্লাসে। তাহলে আমরা এটা থেকে এই কন্ডিশন দিয়ে আমরা এই ফর্মুলাটা বের করে নিয়ে আসছি, যেটা হচ্ছে এফডি ইকুয়াল টু ভি বাই ল্যামডা কস থিটা। তো এটা এতটুকু পাওয়া গেল। এটা দিয়ে আমাদের একটা এক্সাম্পল আছে, সেই এক্সাম্পলটা আমরা এখানে দেখব। তো এক্সাম্পলটা যেটা বলা হচ্ছে এই যে কনসিডার এ ট্রান্সমিটার হুইচ রেডিয়েটস এ সাইনোসয়েডাল carrier frequency of 1850 megahertz for a vehicle moving 60 mile per hour. Compute the received carrier frequency if the mobile is moving directly towards the transmitter, directly away from the transmitter, তাহলে একবার পজিটিভ হবে একবার নেগেটিভ হবে, আর in a direction which is perpendicular to the direction। এবং আরেকটা হচ্ছে কি আমাদের ট্রান্সমিটার রিসিভারে 90 ডিগ্রিতে আছে। ঠিক আছে? সো এই তিনটা কন্ডিশনে আমাদের কি বের করতে হবে? ট্রান্সমিটার সাইনোসয়েডাল ফ্রিকোয়েন্সি, যে রিসিভ যে ফ্রিকোয়েন্সিটা আছে সেই রিসিভ ফ্রিকোয়েন্সি আমাদের কম্পিউট দি রিসিভ ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি যেটা আছে সেটা আমার বের করতে হবে। ঠিক আছে? একবার কনসিডার করতে হবে ডপলার শিফটকে পজিটিভ হিসেবে, একবার কনসিডার করতে হবে ডপলার শিফটকে নেগেটিভ হিসেবে, আরেকবার হচ্ছে 90 ডিগ্রি হিসেবে আমার এই ব্যাপারটাকে দেখায় আসতে হবে। ঠিক আছে? তো এই এক্সাম্পলটা রাপাপোর্টের বইয়ে আছে। সো আমরা একটু ওইখানে যাই, রাপাপোর্টের বইয়ে যাই। সেক্ষেত্রে আমাদের জন্য ডিসক্রাইব করা সহজ হবে। ঠিক আছে? আচ্ছা। তো রাপাপোর্টের বইয়ে আমরা এটা দেখি। আচ্ছা, এই পর্যন্ত আমরা আসছি। আচ্ছা। এখন ফার্স্ট যেটা আছে আমাদের কি দেওয়া আছে এখানে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিটা দেওয়া আছে এফসি। সেটা কত আছে? 1850 মেগাহার্টজ। এই 1850 মেগাহার্টজ দেয়া আছে। তো আমরা যদি ফ্রিকোয়েন্সি জানি আমরা ইজিলি ওয়েভলেংথ বের করতে পারি। সেখান থেকে আমরা এই যে ওয়েভলেংথটা বের করছি। ল্যামডা ইকুয়াল টু সি বাই এফসি। ঠিক আছে? দ্যাট মিনস ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু হচ্ছে 3 × 10⁸ আর এফসি এর ভ্যালুটা এখানে বসাই দিয়ে আমরা যেই লেন্থটা পেলাম সেটা হচ্ছে 0.162 মিটার। হ্যাঁ?
আচ্ছা, আমাদের এখানে যেই রিসিভার মুভিং করছে বা আমাদের যেই মোবাইল ইউনিট যেটা মুভিং করছে বা ভেহিকেল যেটা রিসিভার হিসেবে বলা হচ্ছে সেটা মুভিং করছে সেটা 60 মাইল পার আওয়ার। এখন 60 মাইল পার আওয়ারকে আমাদের যেহেতু আমরা এখানে মিটারে ক্যালকুলেট করছি, এখন 60 মাইল পার আওয়ারকে আমাদের মিটারে নিয়ে আসতে হবে, মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে হবে। সো ১ মাইল ইকুয়াল টু হচ্ছে ১৬০৯.344 মিটার পার আওয়ার। ১ মাইল ইকুয়াল টু হচ্ছে ১৬০৯.344 মিটার পার আওয়ার। তাহলে আমাদের আছে হচ্ছে 60 মাইল আছে। তাহলে সেটা আমরা মিটার পার আওয়ারে নিয়ে আসতে পারি। অ্যান্ড সেখান থেকে আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে পারি। সো সেক্ষেত্রে আমরা পাই হচ্ছে 26.82 মিটার পার সেকেন্ড। বোঝা গেছে? তাহলে আমাদের জাস্ট মনে রাখতে হবে যে ১ মাইল ইকুয়াল টু হচ্ছে ১৬০৯.344 মিটার পার আওয়ার। সেখান থেকে আমরা 60 মাইল পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে রিপ্রেজেন্ট করব। সেখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে v এর ভ্যালু 26.82 মিটার পার সেকেন্ড। এটা একটু ইম্পোর্টেন্ট। একই ইউনিটে আমাদের কনভার্ট করে নিয়ে আসতে হবে। তাহলে ফার্স্ট আমাদেরকে বলেছে যে রিসিভার যেটা আছে সেটা মুভিং করছে ডিরেক্টলি টুয়ার্ডস দি ট্রান্সমিটার। ট্রান্সমিটারের সাপেক্ষে সেটা মুভ করছে। তাহলে আমাদের ডপলার শিফট হবে কি? পজিটিভ। তাহলে the Doppler shift in this case is positive and the received frequency is given f equal to f, এটা হচ্ছে f equal to হবে fc প্লাস হচ্ছে fd, পজিটিভ যেহেতু আমাদের অ্যাড হবে। তাহলে fc হচ্ছে আমাদের 1850 ইনটু 1850 মেগাহার্টজ আর প্লাস হচ্ছে fd কি পাইছি আমরা এখান থেকে? fd equal to হচ্ছে আমাদের ওই যে আগের ফর্মুলা। আগের আমাদের ফর্মুলা কি? v বাই ল্যামডা cos থিটা। সেই ফর্মুলা এখানে নিয়ে আসছে। উপরে হচ্ছে ভি হচ্ছে 26.82 মিটার পার সেকেন্ড ডিভাইডেড বাই হচ্ছে ল্যামডা হচ্ছে 0.162, ঠিক আছে? তো এই ভ্যালুটা এখানে বসানো হলো। আর cos থিটা, ঠিক আছে? সো cos থিটা এখানে যেহেতু ও মোবাইল ইউনিটটা রিসিভার মোবাইল বেজ স্টেশনের দিকে রওনা করছে সেক্ষেত্রে থিটার ভ্যালু হবে 0 ডিগ্রি, ঠিক আছে? তাহলে cos 0 ডিগ্রি হচ্ছে 1, সেক্ষেত্রে আমাদের এখানে এই ভ্যালুটাই হচ্ছে। বুঝতে পারছি? যে ভি বাই ল্যামডা, এটা হচ্ছে ভি বাই ল্যামডা এফ ডি ইকুয়াল টু হচ্ছে ভি বাই ল্যামডা কস থিটা। হ্যাঁ, তো ভি এর ভ্যালু বসানো হলে ল্যামডার ভ্যালু বসানো হলো কস থিটা। থিটা ভ্যালু হচ্ছে কি, যেহেতু ওর দিকে মুভ করছে এটা হচ্ছে 0 ডিগ্রি, একই লেভেলে মুভ করছে এটা হচ্ছে 0 ডিগ্রি, কস 0 ডিগ্রি হচ্ছে 1, সো আমরা এখানে 1 বসালাম। বসালে এটা ক্যালকুলেশন করলে আমরা এত মেগাহার্টজ পাচ্ছি। সো আমাদের কেরিয়ার ফ্রিকোয়েন্সি হচ্ছে এত মেগাহার্টজ। সেকেন্ড হচ্ছে দি ভেহিকল ইজ মুভিং ডিরেক্টলি অ্যাওয়ে ফ্রম দি ট্রান্সমিটার, সো এটা নেগেটিভ হবে। সেক্ষেত্রে ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু এফসি মাইনাস এফডি। হ্যাঁ, তাহলে এখানেও সেম একই হচ্ছে আমাদের, যেহেতু একই লেভেলে আছে আমাদের কস্ট কি হচ্ছে উল্টো পাশে রওনা দিচ্ছে, তাহলে এটা হচ্ছে 180 ডিগ্রি হবে। হ্যাঁ, তো আমাদের এখানে 180 ডিগ্রি কসের ভ্যালুটা পাবো, সেখান থেকে আমরা 180 ইকুয়াল টু হচ্ছে 1 পাচ্ছি। অ্যান্ড ইন দ্যাট কেস আমরা এফ এর ভ্যালু আমরা এখানে যেটা আছে এই 1849 এত মেগাহার্টজ পাওয়া যাচ্ছে। তাহলে ভি বাই ল্যামডা কস থিটা, এখানে কস থিটার ভ্যালু কত হবে? 180 ডিগ্রি, যেহেতু সে তার উল্টো দিকে রওনা দিচ্ছে, ঠিক আছে? অ্যান্ড থার্ড নাম্বার হচ্ছে দি ভেহিকল ইজ পারপেন্ডিকুলার, একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করছে সেটা হচ্ছে 90 ডিগ্রি। সো এখানে থিটাকে আমরা পাচ্ছি হচ্ছে 90 ডিগ্রি। তাহলে থিটাকে যদি 90 ডিগ্রি হয় cos থিটা cos 90 ডিগ্রি হচ্ছে 0, and in that case আমাদের শুধুমাত্র FD টা 0 হয়ে যাবে। FC যে ভ্যালুটা সেটাই হবে আমাদের ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি। তাহলে 1850 মেগাহার্টজ হচ্ছে তার ফ্রিকোয়েন্সি। ঠিক আছে? সো তাহলে এই পর্যন্ত আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে যে ডপলার শিফট বা স্পিড অফ দি রিসিভার অর মোবাইল একটা ফ্যাক্টর যেটা আমাদের স্মল স্কেল ফেডিং এ কনসিডার করা হয়, এবং সেটার জন্য যেটা হয় যে র্যান্ডম ফ্রিকোয়েন্সি মডুলেশন হয়, অ্যান্ড আমরা এই র্যান্ডম ফ্রিকোয়েন্সি মডুলেশনকে ডপলার শিফট বলা হচ্ছে। এবং এই ডপলার শিফটের একটা আমরা ইকুয়েশন দিলাম, এখানে ম্যাথমেটিক্যাল একটা রিপ্রেজেন্টেশন দিলাম, সেটা হচ্ছে এফ ডি ইকুয়াল টু ভি বাই ল্যামডা কস থিটা, ঠিক আছে? তো তাহলে ডপলার শিফট সম্পর্কে ডিসক্রাইব করতে হলে আমাকে অবশ্যই এই পিকচারটাকে ডিসক্রাইব করতে হবে, এন্ড দেন এখান থেকে আমাদের ওই ডেল্টা এল এর ভ্যালু বের করব, আমরা ফেজ রেফারেন্স বের করব, এন্ড দেন এফডি আমরা বের করব, ঠিক আছে?
তাহলে এই এফডির ভ্যালু যখন চলে আসছে, আমরা একটা ম্যাথমেটিক্যাল এক্সাম্পল দেখলাম যেখানে ৩ টা কন্ডিশন কনসিডার করলাম। একটা হচ্ছে ভেহিকল যদি ট্রান্সমিটারের দিকে রওনা দেয় তাহলে সেক্ষেত্রে আমরা থিটার ভ্যালু 0 পাচ্ছি। ভেহিকল যদি উল্টা দিকে রওনা দেয় সেক্ষেত্রে আমরা 180 ডিগ্রি পাচ্ছি। আর যদি তার সাথে 90 ডিগ্রি পারপেন্ডিকুলার এসে থাকে সেক্ষেত্রে যেটা হয়। সো এভাবে করে থিটার ভ্যালু ডিফারেন্ট অ্যাঙ্গেলে থাকতে পারে 60 ডিগ্রি, 30 ডিগ্রি। সো আমরা ওটাকে কনসিডার করে কিভাবে করে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিটা বের করতে পারি সেটা এক্সাম্পল দিয়ে আমরা ডিসক্রাইব করলাম। ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা এই স্মল স্কেল ফেডিং এর একটা মডেল দেখব। যেটাকে বলা হচ্ছে ইম্পালস রেসপন্স মডেল, হ্যাঁ? তো সেই ইম্পালস রেসপন্স দিয়ে আমরা একটা চ্যানেলের ক্যারেক্টারিস্টিক্স দাঁড় করাবো যেখান থেকে স্মল স্কেল ফেডিং কে প্রেডিক্ট করা যায়। তো এই পর্যন্ত হচ্ছে আজকে আমাদের ক্লাস। যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে করতে পারো।